পরের দিন ভোর, ঘড়িতে ভোর ৫:৫৫। ডক্টর বর্মন ঘুম থেকে উঠে সবেমাত্র ফ্রি হ্যান্ড ব্যায়াম করছেন। ফোনের শব্দে ব্যাঘাত ঘটল। এত সকালে ফোন চট করে আসে না। কিছুটা চিন্তিতভাবেই ফোনের দিকে এগোলো। ফোনের ওপারের গলাটা চেনা ঠেকছে। ডাক্তারবাবু, আমি রোহিণী, পার্থবাবুর স্ত্রী। হ্যাঁ, কিন্তু কি ব্যাপার এত সকালে? আমি দেখা করতে চাই আপনার সাথে, এখনই, প্লিজ। ঠিক আছে, আসুন। ফ্ল্যাটের ঠিকানাটা নিন। আজ পর্যন্ত রোগীকে বাড়িতে ডাকার মতো ব্যাপার ঘটেনি। আবার এটাও ঠিক, আজ পর্যন্ত এমন করুণভাবে প্লিজ কেউ বলেনি। 1 ঘন্টা প্রায় কেটে গেল। রোহিণীর জন্য তখন থেকেই অপেক্ষা করছেন ডক্টর বর্মন। সময় ঠিক 6:55। দরজায় ঠক ঠক শব্দ পড়ল। খোলা মাত্র যে ভদ্রমহিলাকে চোখে পড়ল, সে কালকের রোহিণী না। রোহিণীর বেশে যেন অন্য কেউ। এক রাত্রে যেন ঝড় বয়ে শুকিয়ে দিয়েছে পুরো গাছটাকে। কি হয়েছে রোহিণী দেবী, এত সকাল সকাল? কোনো উত্তর না দিয়ে রোহিণী ঘরের মধ্যে প্রবেশ করলো, বিনা অনুমতিতেই। ডাক্তার বর্মন তাকে না আটকে নিজেও ঢুকে এলেন। চেয়ারে এসে বসলেন। ঘরের মধ্যে শূন্যতা। এক মুহূর্তে একজন নারী আর একজন পুরুষ মুখোমুখি চেয়ারে। রোহিণীর মুখে কোনো কথা নেই। পর মুহূর্তেই রোহিণীর মধ্যে পরিবর্তন দেখা গেল ধীরে ধীরে। ঠোঁটে একটা হাসির লেশ। সেই হাসি দেখে ডাক্তার বর্মন জিজ্ঞেস করলেন, কি হয়েছে রোহিণী, কাল কি কিছু হয়েছে? হাসির লেশটা ঠোঁট থেকে চোখে, চোখ থেকে ভ্রূতে প্রবাহিত হলো। এই এক অদ্ভুত পরিবর্তন। যেন কিছু বলতে চাই সমস্ত শরীরটা। সেকেন্ডের মধ্যে বিধ্বস্ত এই নারী এখন লাস্যময়ী ললিতার রূপ ধরল। বলল, এখন আমি তোমার নিখিল, সম্পূর্ণ তোমার। কাল রাতে সেই বাধা উপড়ে গেছে শিকড় থেকে। কথাটা বলে টেবিলে থাকা ডাক্তারের ভিজিটিং কার্ড হাতে নিল। ওপরে বড় করে লেখা, ডক্টর নিখিলেশ বর্মন। রোহিণীর হাসি তরঙ্গের মতো নিখিলের মুখে দেখতে পাওয়া গেল। মুহূর্তের মধ্যে চেয়ার থেকে উঠে রোহিণীর কাছে এগিয়ে গেল নিখিল এবং বলল, লক্ষ্মীটি, বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে। এত দেরি করলে কেন তুমি? আমার তো কষ্ট হচ্ছিল নিখিল। সরি, আর হবে না এমনটা। এবার আমরা একসাথে থাকবো সারা জীবন। একে অপরকে যেভাবে জড়িয়ে ধরলো, তাতে এটুকু বোঝাই যাচ্ছে যে প্রাপ্তিযোগ এবার হয়তো সম্পূর্ণ হয়েছে। মিনিট খানিক পর রোহিণী একটু সরে এসে বলল, নিখিল, সারা রাত ওই লোকটার শেষ চিৎকার চেঁচামেচি শুনে আমি ক্লান্ত। একটু ফ্রেশ হতে হবে। ওয়াশরুমটা একটু দেখিয়ে দেবে? নিখিল রোহিণীকে ওয়াশরুমটা দেখিয়ে দিল। তারপর আদা চা বানিয়ে টেবিলে বসেছিল নিখিল। ফ্রেশ হয়ে রোহিণী এসে যেই না দেখলো চা, অমনি বলে উঠল, আদা দিয়েছো তো? সেদিন চেম্বারে চাতে মিষ্টি কম ছিল। অ্যাসিস্ট্যান্ট সন্দেহ করবে বলে কিছু বলতে পারিনি। জানি, সেই জন্য তো আজ নিজে হাতে বানিয়েছি তোমার পছন্দের আদা চা। টান টান হয়ে বসে রোহিণী চাতে শুক টান দিয়ে তাকালো নিখিলের চোখে। তারপর বলল, কি করে এমন হলো? আমি কিন্তু এখনো কিছুই বুঝতে পারছি না। একটু বুঝিয়ে বলবে? বলবো, তার আগে এই ডায়েরিটা দেখো। এই বলে নিখিল তার সেই হলুদ ডায়েরিটা বার করে হাতে দিল রোহিণীর। সেটা নিয়ে খুলতেই দেখলো সেটা শুধু ডায়েরি না, এক ধরনের থিসিস পেপারের বিস্তার কপি বলা চলে।
ডায়েরির শুরুতে দুটো নাম, দ্বিতীয় নামটা পার্থর, প্রথম নাম সুজাতা মণ্ডল। রোহিণী জানতে চাইল, ইনি কি সেই, মানে তোমার প্রথম অ্যাসিস্ট্যান্ট সুজাতা মণ্ডল? হুম, ঠিক ধরেছ। এক্সপেরিমেন্টের প্রথম গিনিপিগটাই তো ওই। মোটামুটি প্রায় পুরোপুরি সফল হবার পর আসল ডোজটা তো পার্থর জন্যই তৈরি হচ্ছিল, তাই সময় লেগে গেছে। বুঝতে তেমন কিছু পারল না রোহিণী, অবুঝের মতো বলল, নিখিল, তুমি আমায় গোড়া থেকে বলো, আমিও জানতে চাই তোমার আসল পরিকল্পনা আসলে কি ছিল প্রথম থেকেই। তবে বলি শোনো, ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার শখ ছিল, তাও আবার চোখের। সেই শখ পূরণের শুরু হলো সেই শখ যখন পূরণ হতে শুরু হলো, আমি জানতে পারলাম চোখের ভেতরের বিভিন্ন রহস্য। তোমাকে খুব সহজ ভাষায় বুঝিয়ে বলছি। প্রতিটা মানুষের চোখে লেন্স আছে, যার সাহায্যে মানুষ দেখতে পায়, তাই তো? লেন্সের সামনে একটা উবু অংশ থাকে, যাকে পিউপল বলে। চোখের একদম বাইরে থাকে কর্নিয়া। কর্নিয়া আর পিউপলকে নরম মাংসল অংশে যোগসূত্র স্থাপন করে আইরিশ। কর্নিয়া আর পিউপলকে এক নরম মাংসল অংশে যোগসূত্র স্থাপন করে, তার নাম হচ্ছে আইরিশ। এরপর কি ঘটতে চলেছে সেটা জানার আগে আমাদের ভিডিওটি লাইক করে দিন। ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার শখ ছিল, তাও আবার চোখের। সেই শখ পূরণের শুরু হলো সেই শখ যখন পূরণ হতে শুরু হলো, আমি জানতে পারলাম চোখের ভেতরের বিভিন্ন রহস্য। তোমাকে খুব সহজ ভাষায় বুঝিয়ে বলছি। প্রতিটা মানুষের চোখে লেন্স আছে, যার সাহায্যে মানুষ দেখতে পায়, তাই তো? লেন্সের সামনে একটা উবু অংশ থাকে, যাকে পিউপল বলে। চোখের একদম বাইরে থাকে কর্নিয়া। কর্নিয়া আর পিউপলকে নরম মাংসল অংশে যোগসূত্র স্থাপন করে আইরিশ। কর্নিয়া আর পিউপলকে এক নরম মাংসল অংশে যোগসূত্র স্থাপন করে, তার নাম হচ্ছে আইরিশ। চোখের অপারেশন তো আমার কথা মতো তুমি করাতে গেছেন। আমি পার্থের আইরিশ প্যাটার্ন কপি করে নিয়ে তার বদলে আমার বানানো একটা প্যাটার্ন দিয়ে দিয়েছি, যেমনটা তোমার হাতে দিলাম। প্যাটার্ন বলতে? প্রতিটা মানুষের চোখে আইরিশের নিজস্ব প্যাটার্ন আছে, যার সাহায্যে একটা মানুষ একজনের থেকে আলাদা। পার্থর আইরিশের প্যাটার্ন আমি চুরি করে পরিবর্তন করি। তোমার বানানো প্যাটার্ন ঢুকিয়ে কি লাভ হলো? লাভ? যা ঘটে চলেছে তার সবটাই কিন্তু প্যাটার্নের জন্য। আমি এখানে তিনটে মৃত মানুষের চলমান ছবি ঢুকিয়ে দিয়েছি। তোমার দিদার ছবির মতো। তোমার দিদার ছবি তোমার কাছ থেকে নিয়েছিলাম, মনে পড়ে? হিন- ইন্দু আর পার্থ দিদির ছবিও তো তুমিই দিলে, তাই না? হুম, তা না হয় বুঝলাম, কিন্তু ডাক্তারবাবু, কাল যে আমি ফোন করলাম রাত্রে নতুন সিম থেকে, বললাম আমার চোখটা দেখে দেবেন এক্ষুনি, ধরতে পারলে না তো আমার গলা? ধরতে পারিনি সত্যি, কারণ ভেতরে ভেতরে চাপা উত্তেজনা কাজ করছিল। বিনা প্রেসক্রিপশনে যে ড্রাগটা কাল তোমাকে নার্সকে দিয়ে দেয়ালাম, তাতে আদৌ কতটা কাজ হবে সেটার জন্যই চিন্তা করছিলাম। ওষুধটাতে পাথর এতটা ঘুম ভেসে যাবে, সে স্বপ্ন দেখবে কিন্তু চোখ খুলে জেগে উঠতে পারবে না, তারপর হার্ট ফেল করতে বাধ্য। ও চোখ বন্ধ করলেই এমন হতো কেন? রোহিণী জিজ্ঞেস করলো। নিখিল উঠে গিয়ে ড্রয়ার থেকে চৌকো একটা চিপ বার করে রোহিণীর হাতে দিয়ে বলল। অদ্ভুত দৃষ্টিতে রোহিণী দেখল একটা লাল আলো, একটা সবুজ আলো। মাথা মুন্ডু কিছু বুঝতে পারছে না দেখে নিখিল বলতে শুরু করলো। এই চিপ থাকে আমার কাছে। এইরকম আইরিশের প্যাটার্ন ছিল পার্থর চোখে। ও চোখ বন্ধ করলে এই চিপটা নিজে থেকেই অ্যাক্টিভ হয়ে যেত আর চলতে শুরু করে। ইন্দু বা তোমার দিদা এসে দেখা দেয় এই আইরিশের প্যাটার্নের সাথে খেলা করে। বাকিটা ওর মধ্যে নিজে থেকেই তৈরি। মনে রাখবে, ভয় একবার যদি ঢোকানো যায় ভেতরে,
ব্রেনের নিজের মতো করে দৃশ্য তৈরি করে ফেলে। আইরিশ চিপটা বানানোই ছিল আমার থিসিসের আসল উদ্দেশ্য। এতদিন ধরে আজ আমি সফল হয়েছি। আমার প্রথম শিকার ছিল অ্যাসিস্ট্যান্ট সুজাতা। ওকেও ঠিক এভাবেই মেরে ফেলি। আর একবার সফলভাবে পার্থকেও সরিয়ে দিলাম। তার মানে অন্ধকারে ও যে নিজের দিদাকে দেখলো, বা আমার দিদাকে দেখলো, বা ইন্দুকে দেখলো, সেগুলো সম্পূর্ণ তোমার চিপের কারসাজি? ওর আসলে কিছুই হয়নি? ঠিক তাই। শুধু তাই না, ওদের দিয়ে ভয় দেখানো, গলার টিপকে ছুটে আসা, হা, এই সবই ভ্রম। আইরিশের মাধ্যমে আমি ভ্রম সৃষ্টি করে ওর দৃষ্টি ভ্রম করেছি। ওষুধগুলো যে দিতে, আসলে কি সেগুলো? সাধারণ আই ড্রপ দুটো দিয়েছিলাম, সাথে একদিন একটা হালকা ডোজের ঘুমের ওষুধ দিয়ে দিই। চোখের পাতা ওকে উপরের সাথে স্পর্শ হলেই চিপ অ্যাক্টিভ হয়ে যায়, আর ব্যাস। এবার কিছুটা ধাতস্থ হলো রোহিণী। কিন্তু হাসতে হাসতে রোহিণী নিজের শরীরে দুর্বলতা অনুভব করলো। মাথাটা ঝিমঝিম করছে। যেখানে বসে আছে সেই জায়গাটাও দুলছে। বসে বসেও টলতে লাগলো। আর বলল, আহ আমার শরীরটা ঠিক লাগছে না। চোখটা ভারী হয়ে আসছে নিখিল। হঠাৎ করে কি কি হলো আমার? এই চাটা। কথা বলেই দুই চোখ বন্ধ করে দিল রোহিণী। ঘুমের ঘোরে আচ্ছন্ন। নিখিলের ঠোঁটের কোণে শয়তানি হাসি। এবার আসল মানুষ শয়তান বেরোলো নিখিলের ভেতর থেকে। প্রতিহিংসার আগুন যেন নিখিলের দু চোখে। বছরের পর বছর অন্যর সাথে থেকে এখন নাকি ডক্টর নিখিল বর্মনকে নিয়ে থাকবে। আমাকে নিয়েই থাকবি তো বিয়ে করতে গেলি কেন? আমি বলেছিলাম বলে? আমার তখন কিছু উপায় ছিল? বেকার ছিলাম। তোর বাবার কথা ভেবে আমিও চলে গেলাম পড়তে অনেক দূরে। বিয়ের পর আমি যোগাযোগ করতে চাইনি। তুই আমাকে তারপর শান্তি দিস। আমার সারা জীবনটা নষ্ট করলি। কেন? 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 এখন আবার আমার সাথে সোহাগ করবে মেয়ে? তোর সামনে দুটো খুনের শিকার করলাম। এরপর কি করে তোকে বাঁচতে দিতে পারি লক্ষ্মীটি? রান্নাঘরে নিখিল গিয়ে ঘুমের ওষুধের শিশিটা আবার ঢুকিয়ে রেখে দিল। ফিরে এসে এগিয়ে গেল রোহিণীর সুন্দরী মুখের দিকে। এই লক্ষ্মী মুখটা না জানি কতবার নিখিলকে হাতছানি দিয়েছিল বিয়ের আগে, কিন্তু তখনও পর্যন্ত ছুঁতে দেয়নি। ইচ্ছে করছে গলাটা টিপে দিয়ে একদম শেষ করে দেয়। যেই না ভাবা, তেমনি নিখিলের হাত দুটো গলার কাছে চলে গেল। গলার কাছটা কি একটা কালশিটে দাগ আগে থেকেই ছিল, খেয়াল করলো। ঠিক সেই মুহূর্তে চোখ খুলল নারী শরীরটা। সেই চোখ বীভৎস, ভয়ানক। আগুন ঝরছে দু চোখে, জ্বালা মেটানোর আগুন, প্রতিশোধের জ্বালা মেটানোর লেলিহান শিখা। নিখিল হকচকিয়ে দুহাত পিছনে সরে যায়। রোহিণী সোজা হয়ে বসে। মুখ ফুটে স্বর বেরোতে থাকে। সেই স্বর বড্ড জোরালো। ঘরের চারিদিক থেকে প্রতিধ্বনিত হচ্ছে। কি চিনতে পারছেন ডাক্তার? কোনো এক চেনা পুরুষ কণ্ঠ। কি অদ্ভুত ব্যাপার! যেন নারী আর পুরুষ শরীর মিলে গেছে। নারী শরীর থেকে এরকম ভাবে পুরুষ নালীর শব্দ বের হচ্ছে কি করে? তালগোল পাকিয়ে যাচ্ছে নিখিলের। রোহিণী, তুমি? তুমি? গলাটা এমন কেন? আমায় চিনতে এত কষ্ট হচ্ছে? আমি রোহিণী না। তাহলে কে আপনি? আমি পার্থ, আপনার দ্বিতীয় শিকার। আমার দ্বিতীয় শিকার? মানে, এটা কি করে সম্ভব? সবই সম্ভব ডাক্তার। এটা রোহিণীর শরীর মাত্র।
রোহিণীর শরীর উঠে দাঁড়ালো, হাওয়াতে ভাসছে মনে হলো। তারপর ঠোঁটে বিষাক্ত হাসি টেনে বলল, রাতের পর রাত আমায় ছেড়ে রোহিণী ফোনে আপনার সাথে প্রেমালাপ করতো। আপনার জন্য সে আমার কাছে আসতে পারেনি। বিয়ের পরও আপনি শান্তি দিলেন না। আমি কি কিছু জানি না ভাবছেন? দিনের পর দিন, রাতের পর রাত সহ্য করে গেছি। এইভাবে যদি রোহিণী সব ভুল বুঝতে পারে, কিন্তু দুজনে আমাকে যে মারার পরিকল্পনা করেছো সেটা গুণা করেও যদি টের পেতাম, তাহলে ভাবতে পারছি না নিখিল। নিজে ডাক্তার হয়েও এমন অভিজ্ঞতা এই প্রথম। সাইকোলজির পড়াশোনা কোনোটাই আর কাজে লাগবে না। শরীর একজনের, আত্মা আর একজনের। শরীরে জোর সঞ্চয় করে কোনো রকমে নিখিল বলল, রোহিণী কোথায়? কাল রাতে সেও শেষ হয়ে গেছে। কিন্তু কি করে? তুমি ওকে খুন করেছো? হ্যাঁ, গলা টিপে শেষ করে দিয়েছি। কিন্তু তুমি তো মরে গেছো পার্থ। তাহলে কি করে মারলে? যেভাবে এখন তোমাকে শেষ করব। কথাগুলো শোনার পর নিখিল শিথিল হয়ে বসে পড়ল মেঝেতে। অনুভব করতে লাগলো গলার চারিপাশে আস্তে আস্তে চাপটা ক্রমশ বাড়ছে, আরো জোরে জোরে নিঃশ্বাসের গতি মন্দন হচ্ছে। এতক্ষণ আপনারা শুনলেন সমীরণ সামন্তের লেখা আইরিশ রহস্যের অন্তিম পর্ব। প্রথম দুটি পর্ব যদি আপনারা না শুনে থাকেন, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই শুনে নেবেন। এখানে কথক, রোহিণী এবং পার্থর আত্মার কণ্ঠে ছিলাম আমি, অনন্যা, এবং নিখিলের কণ্ঠে ছিল সৌনভ। এই গল্পের প্রতিটি চরিত্রই কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এছাড়াও লেখকের সাথে আমাদের চ্যানেলের পক্ষ থেকে যোগাযোগ করা সম্ভব হয়নি। লেখক বা লেখকের পরিবারের কেউ যদি চান আমাদের সাথে যোগাযোগ করতে, তাহলে ডেসক্রিপশনে থাকা নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন। এছাড়াও এরকম আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভূত দক্ষিণকে।